অনেক কিসিমের উত্তেজনাপূর্ণ খবরে যে পশ্চিমবঙ্গে তো মানে উত্তেজনাপূর্ণ খবর মানে কি ওই বিজেপির কর্মীরা গিয়ে এখন তৃণমূলের যে অফিস টফিস আছে এগুলো ভাঙচুর করতেছে। তারপরে কিছু কিছু নেতা দেখলাম তাদেরকে ধরে পিটাচ্ছে। মোহনবাগান ক্লাবের একজন কি সচিব না কি জানি কি, তাকে দেখলাম যে ধরে পিটাচ্ছে। তারপরে এক জায়গায় দেখলাম যে দোতলা থেকে একজনকে ফেলে দিয়েছে, নিচে টিনের চালার উপরে ধপাস করে পড়ছে, তো ভেঙে চুরে নিচে পড়ছে। আর একটা ভিডিওতে দেখলাম যে এখন এটা কে দেখলাম যে এক লোক যে নাকি ওই হিন্দু নারীদেরকে ধরে ধরে রেপ করবে এই ইলেকশনের পরে, অর্থাৎ তৃণমূল ক্ষমতা আসলে রেপ করবে, এই ধরনের একটা হুমকি ধামকি দিচ্ছিল। তো তাকে দেখলাম যে ওই বিজেপির কর্মীরা ধরে একেবারে ভালো মতো শান্টিং দিয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো এবং ভালো খবর হলো কেউ কাউকে কিন্তু পিটিয়ে মারে নাই, এটা একটা ভালো খবর। যদিও অবশ্য এই ধরনের একটা পরিস্থিতিতে দেখলাম যে দুইজন নাকি বিজেপি কর্মীকে নাকি তৃণমূল কর্মীরা মেরে ফেলছে, পিটিয়ে মেরে ফেলছে। চিন্তা করে দেখছেন এত বড় দুঃসাহস! এই সময় বিজেপি কর্মীদের গায়ে হাত দেয় তৃণমূল কর্মীরা। এখন যদি বিজেপির কর্মীরা সব দল বেঁধে একেবারে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওই তৃণমূল কর্মীদেরকে ধরে ধরে এই একই কর্মকাণ্ড করে, তাহলে চিন্তা করে দেখছেন যে তাহলে অবস্থা কি দাঁড়াতে পারে। কিন্তু এদের হৃদয়ে ভয় নাই। যাই হোক, আসল ঘটনা হচ্ছে যে এত ডামাডোলের মধ্যে খুব ইন্টারেস্টিং এবং কৌতুককর একটা খবর যেটা আমি দেখতে পেলাম, সেটা হলো যে অনুব্রত মণ্ডল বলে তৃণমূলের একজন ডাক সাইটে নেতা ছিল না, বোলপুর না কোন জায়গায়, যার ডাক না বলে কেষ্টা বাবু। তো এই ভদ্রলোক তো একবার গরু চুরির অপরাধে ধরা পড়ছিল। গরু চুরির অপরাধে মানে ওই যে ভারত থেকে গরু বাংলাদেশে পাচার করে এই কর্মকাণ্ডের নেতা নাকি সে ছিল, সেই এই কাজগুলো করতো। তো এটাকে গরু চুরি বলাই যায়। তো এই গরু চুরি সহ আরও নানা রকম অকারেন্সের সাথে জড়িত ছিল। ভয়ঙ্কর রকম একটা মাস্তান। এর চেহারা দেখলেও বোঝা যায় যে এ যে একটা পাড় মাস্তান এবং একই সঙ্গে মাতাল, সাদাবাজ, সেটা কিন্তু চেহারা দেখলেও বোঝা যায়। যে কিছুকাল আগে এরা তো ওই যে ধরে হাজতেও তো নিছিল নাকি। পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষামন্ত্রী যখন ওই যে ধরা পড়লো, ওই তার বাড়িতে যখন টাকার খনি পাওয়া গেল, তখন এই কেষ্টা বাবু এরাও তো ধরছিল, যতটা আমার মনে পড়ে। এরপরে বের হয়ে এসে কিন্তু একটু ভালো ভালো কথাটা বলতো। এখন তো জামিনে ছাড়া পেয়ে গেছে। তো এ একটা ডিক্লারেশন দিয়েছিল, বলছিল যে বিজেপি যদি এইবার নির্বাচনে 200-র বেশি আসন পায় তাহলে সে কী করবে, মাথা ন্যাড়া করে, মানে এক সাইড ন্যাড়া করে সে তার অঞ্চলে যে বোলপুর ওখানে নাকি ঘুরে বেড়াবে। তো এখন বিজেপি তো 207টা আসন পেয়েছে এবং ফলতা যেখানে নাকি নির্বাচন বন্ধ আছে, ওখানে ইলেকশন হলে সেটাও পেয়ে যাবেন। 208টা হয়ে গেল তাহলে, বা হবে আর কি। বাট অলরেডি তো 200 ক্রস করছে, 207। তো তাহলে এখন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা বাবু যে কথা দিয়েছিল, ডিক্লারেশন দিয়েছিল, তাহলে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, তাই না? তো এইটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে এই ধরনের অনেক কথাবার্তা অনেকে বলে, অনেক চ্যালেঞ্জ দেয়, আমরা জানি, কিন্তু পরবর্তীতে তো কথা রাখে না। কিন্তু এই কেষ্টা বাবু ওরফে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা বাবু, সে কিন্তু তার কথা রাখছে। এই যে সেলুনে গিয়ে সে কিন্তু তার মাথা কামিয়ে ফেলছে এবং কামিয়ে খালি ফেলে নাই, এই যে পরবর্তীতে কিছু ছবি দেখা যাচ্ছে, সে কিন্তু ঠিকই মাথার এক সাইড কামিয়ে এখন অঞ্চলে ঘোরাঘুরি করছে। তো এইটা কিন্তু ভাই একটা বিশাল সৎসাহস লাগে। যদিও সে হয়তো ওই গুন্ডা বদমাশ, কিন্তু তারপরেও কিছুটা হলো আদর্শবাদী মনে হয়। যেটা বলে সেটা করে। রাজনীতিবিদদের মধ্যে তো এই জিনিসটা খুব কম দেখা যায়। মানে নানা রকম কথাবার্তা বলে যে অমুক করবো, সমুক করবো, জিতলে অমুক করবো, হারলে তমুক করবো, এরকম বলে তো যে হাতে চুরি পরবো, এরকম বলে তো। কিন্তু তারা তো পরবর্তীতে এগুলো কোনো কিছু করে না। বাট অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা বাবু সেই কাজটা কিন্তু করে দেখালো। এর জন্য তাকে কি ধন্যবাদ দেওয়া যায় তো। এই 4 তারিখের যে গণনা হলো, তাই না, তার আগে পর্যন্তও কিন্তু
তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝতেই পারে নাই, ওরা নেতা নেত্রীদের ওরা বুঝতেই পারে নাই যে তাদের এরকম ভয়ঙ্কর ভরাডুবি হবে, এরকম ভূমিধ্বস পরাজয় তাদের মানতে হবে। তারা ভাবছিল 30% যে ওই মুসলিম ভোটার তারা তো সবাই ভোট দিবে, আর হিন্দুদের মধ্যে 15-16% ভোট দিলেই তো তারা জিতে যাবে। কারণ এইবার ভোটের যে দেখা গেল জরিপ, ভোটের যে জরিপ দেখা গেল, এই বিজেপি নাকি কত 45 না 46% ভোট পেয়েছে টোটাল, আর এই তৃণমূল তারা কিন্তু 40% পেয়েছে। তো এখন সেখানে যদি 30% একটা ভোট ব্যাংক হয়, যে ভোটগুলো একেবারে 100% পাবে, তো চিন্তা করা যায় যে 30-এর সাথে মাত্র হিন্দু ভোটার 15% যোগ করতে পারলেই এই পশ্চিমবঙ্গে চিরকালের জন্য ক্ষমতা কিন্তু একেবারে সেই ওই লর্ড ক্লাইভের আমলে, না কার আমলে, লর্ড ক্লাইভের আমলে, না লর্ড ক্লাইভের না, ওই যে ইংরেজ আমলে ওই যে চির বন্দোবস্ত একটা কী জানি ছিল না, চিরদিনের একটা বন্দোবস্ত, মানে যে জমিদারি দিত বা চিরদিনের বন্দোবস্ত দিত আর কি। তো এখানে সামান্য এই যে 70% ভোটারের জাস্ট যদি 15%কে আকৃষ্ট করা যায়, তাহলেই পশ্চিমবাংলায় চিরদিনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, তো এই চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা যায়। এবং এই কৌশলটাই অবলম্বন করে গত পরপর 2 টার্ম এই তৃণমূল ক্ষমতায় ছিল। প্রথম টার্ম অবশ্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছিল, এখানে কিন্তু কোনো সন্দেহ নাই। বাট ওই যে অর্থাৎ 2011 সালে, তখন তো বামফ্রন্টের জগদ্দল পাথরের মতো সেই 35-36 বছর ধরে যেভাবে শাসন শোষণ করছিল, লোকজন যেভাবে মানে হয়েছিল, বেকার হয়েছিল, গরিব হয়েছিল, মানুষ তো বিরক্ত হয়ে গেছিলো, তাই না? তখন ওদের হাত থেকে বাঁচার জন্যে তারা কিন্তু মমতার হাতকে আঁকড়ায় ধরছিল। ঠিক একইভাবে এইবার বর্তমানে পশ্চিমবঙ্গে এই যে এই মানুষ, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাত থেকে বাঁচার জন্য তারাও কিন্তু ঐক্যবদ্ধভাবে এইবার তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে। কিন্তু তৃণমূলের লোকজন এবং খোদ মমতা, তারা তো মনে করছিল, তাদের ক্যালকুলেশন কিন্তু খুব ইজি ছিল। এবং এই ধরনের ক্যালকুলেশন কে করবে না বলেন? 30% ভোট যদি আপনার একটা ভোট ব্যাংক থাকে, তাহলে আপনার সাধারণ মানুষদের মাত্র 15% আপনি আকৃষ্ট করলে আপনি জিতে যাবেন, তাই না? 70%-এর মধ্যে 15% আপনি জোগাড় করতে পারবেন, এটা কি হয়? এদের ক্যালকুলেশন কিন্তু এরকমই ছিল। তো যাক, সেটা ঘটে নাই এবং ঘটার কথাও না, তাই না? তো এখন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা বাবু, সে তার কথা রাখলো। আসলে কি ঘটনা সত্য নাকি? আমি তো এটা নিয়ে ভিডিও তো তৈরি করে ফেললাম, একটা ফটো কাট পাইলাম, সেটা দেখে মজা লাগলো তাই করে ফেললাম। ঘটনা কি সত্য? কেউ এই অঞ্চলের আছেন? একটু বলবেন দয়া করে, ধন্যবাদ।